আল কায়েদার হুমকির পর যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার। এফবিআই তদন্তে হিলারির ইমেইল কেলেঙ্কারির তথ্য মেলেনি। হিলারিকে নির্দোষ ঘোষণা করায় ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি। ইমেইল বিতর্ক তদন্তের পুরো প্রক্রিয়াকে ভুয়া বললেন ট্রাম্প। শেষ মুহূর্তের জরিপেও এগিয়ে হিলারি। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যার প্রমাণ পাওয়ার দাবি বিবিসির। নিরপেক্ষ তদন্তের আহ্বান বিভিন্ন মানবাধিকার সংস্থার। এবং সিরিয়ার রাক্কা আইএস মুক্ত করার অভিযান শুরুর ঘোষণা মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর। অংশ নিচ্ছে ৩০,০০০ যোদ্ধা। বিমান হামলায় সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেইল তদন্তে কোনো অপরাধের প্রমাণ পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সোমবার মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে একথা জানান সংস্থার পরিচালক জেমস কমি। আর নির্বাচনে কারচুপি ঠেকাতে সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে আল কায়েদার সন্ত্রাসী হামলার হুমকির প্রেক্ষিতে ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটিং কার্যক্রমে সাইবার হামলার আশঙ্কা থাকলেও তা সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস। 15 ইলেকটোরাল কলেজ ভোটের রাজ্য নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। নর্থ ক্যারোলিনাতে বসে আমরা হিলারি ক্লিন্টনের বুকের উপর থেকে পাথর সরে যাওয়ার খবরটি জানতে পারলাম যে এফবিআই প্রধান জেমস কমি কংগ্রেসকে জানিয়ে দিয়েছেন যে হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত ইমেল ব্যবহারের যে তদন্তটি ছিল সে তদন্তে তারা কিছু খুঁজে পাননি। এই খবরটি ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে ঠিকই, তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সমর্থকদেরকে বলছেন যে ভোট কেন্দ্রে যেতে, যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছেন, তিনি ভাবছেন যে ভোটে কারচুপি হবে এবং অনেকে মিথ্যে বা ভুয়া ভোটও দিতে পারেন। তবে হিলারি ক্লিন্টনের এই যে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তিনি রেহাই পেলেন, তাতে কিন্তু যারা আগাম ভোট দিয়ে ফেলেছেন প্রায় ২.৫ কোটি ভোটার, সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে যারা এখনো ভোট দেননি এবং মঙ্গলবার দিন ভোট দেবেন, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এফবিআই এই রিপোর্টটি যথেষ্ট গুরুত্ব পাবে। আমি ডেমোক্রেট প্রার্থীকে ভোট দেব। ডেমোক্রেটরাই ক্ষমতায় আসলে সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে যে অস্বচ্ছতা, বিশ্বস্ততার একটা প্রশ্ন উঠেছিল, সেখান থেকে কিন্তু হিলারি ক্লিন্টন অনেকটাই রেহাই পেয়েছেন বলা যাবে। আর ডোনাল্ড ট্রাম্প, এখানকার নির্বাচন পর্যবেক্ষকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি এখন তার সমর্থকদেরকে বলছেন যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য, এবং হিলারি ক্লিন্টন বা ডেমোক্রেটরা আবার এখানে সজাগ দৃষ্টি রাখতে চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প এই ভোট কেন্দ্রে তাদের সমর্থকদের যে অবস্থান করার কথা বলছেন, পাহারা দেওয়ার কথা বলছেন, সেখানে যে আবার কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় কিনা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবছর হিলারি ক্ষমতায় আসবেন, তবে আমি ট্রাম্পকে সমর্থন করছি। আমার মনে হয় এবছর হিলারি ক্লিন্টনই জিতবেন। গেল 2 মেয়াদে প্রেসিডেন্ট পদে ওবামা ছিলেন, তাই এবছর ডেমোক্র্যাট প্রার্থীর ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তবে হিলারির কিছু বিষয়ে আমার দ্বিমত থাকায় আমি ট্রাম্পকে সমর্থন করছি। ইমেইলে কেলেঙ্কারির মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোক, তা আমি চাই না। এটি হিলারির বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলেছে। এখন জনগণই ঠিক করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবে। পাশাপাশি সার্বিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে নিরাপত্তার ব্যাপারটি এখন দেখা হচ্ছে। কারণ আল কায়েদা বলেছে যে ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কে 3টি অঙ্গরাজ্যে তারা কিন্তু ভোটের দিন সন্ত্রাসী হামলা করতে পারে। পাশাপাশি রাশিয়া আবার হুমকি দিয়েছে যে তারা ভোটের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার বাক্স আছে, সেখানে তারা হ্যাকিং করতে পারে। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে ভোট গ্রহণের যে বিকেন্দ্রীকরণ যে পদ্ধতি আছে, সেই ক্ষেত্রে রাশিয়া খুব একটা সফল হতে পারবে না। নর্থ ক্যারোলিনা থেকে তুষার আব্দুল্লাহ।
হিলারি ক্লিন্টনের ইমেল তদন্তে এফবিআই কোনো অপরাধের প্রমাণ পায়নি। খবরটি প্রকাশের পর কিছুটা স্বস্তিতে হিলারি শিবির। তবে ট্রাম্প এ খবর জানার পর বলেছেন, হিলারি যে চরম দুর্নীতিগ্রস্ত অপরাধী তা এফবিআইও জানে, তবু তাকে নির্দোষ বলা হচ্ছে কারণ তদন্তের পুরো প্রক্রিয়াটি ভুয়া। এদিকে সিএনএন-এর সবশেষ জরিপে হিলারি 46% জনসমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 3 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র বাকি একদিন। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহার নিয়ে আবারও যে তদন্ত শুরু হয়েছিল, তাতে দ্রুত এগোতে থাকা হিলারির গতি বেশ কিছুটা মন্থর হয়ে পড়ে। জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যবধানও কমতে থাকে। এতে ট্রাম্প খুশিই ছিলেন, কিন্তু এফবিআই প্রধান জেমস কোমি যেই ঘোষণা দিলেন যে তারা হিলারির ইমেইলে অপরাধমূলক কিছু পাননি, আবারও চটে গেলেন তিনি। পেনসিলভেনিয়ায় প্রচারণা চালাতে গিয়ে তিনি আবারও হিলারি এবং এফবিআইয়ের পুরো তদন্ত প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেন। হিলারি চরম দুর্নীতিগ্রস্ত। এ যাবৎকালের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্ট এতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন না। হিলারি অপরাধী তা সবাই জানে, এফবিআইও জানে, কিন্তু এফবিআই হিলারির পক্ষে কাজ করছে। আসলে তদন্তের পুরো প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও ভুয়া। তবে হিলারি শিবিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই। হিলারি ক্লিন্টন আগেই বলেছিলেন যে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এবং খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বানও জানিয়েছিলেন তিনি। তার যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি জানান, তারা জানতেনই যে তদন্তের ফলাফল এমনটাই হবে। তদন্তে এফবিআই যা পেয়েছে তাতে আমরা খুশি। ফলাফলটা কি আসবে আমরা জানতাম। নির্বাচনের আগেই বিষয়টি সমাধান হওয়ায় আমরা আনন্দিত। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটারদের ওপরই নির্ভর করছে কার ভাগ্যে জুটবে হোয়াইট হাউসে প্রবেশের টিকিট। আর তাই শেষ কয়েকদিন এসব অঙ্গরাজ্যেই প্রচারণা চালাতে দেখা যায় দুই প্রার্থীকে। বিবিসির সবশেষ জরিপ অনুযায়ী 13টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে 7টিতে এগিয়ে ট্রাম্প আর হিলারি এগিয়ে আছেন 6টিতে। তবে ট্রাম্পের চেয়ে হিলারির এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল ভোট বেশি। তবে এই চিত্র নির্বাচনের দিন পর্যন্ত থাকবে এমন নিশ্চয়তা নেই। বিশ্লেষকরাও বলছেন, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ওপরই নির্ভর করছে ফলাফল। বেশিরভাগ মানুষই যখন প্রার্থীদের অপছন্দ করে, তখন এটা অবশ্যই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে। আপনি যখন দ্বিধায় ভুগবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন শেষ পর্যন্ত কি করে বসবেন তা আগে থেকে ধারণা করা আসলেই মুশকিল। প্রধান দুই প্রার্থীর পাশাপাশি অপর যে দুই প্রার্থী আছেন তাদের পক্ষেও জনসমর্থন একেবারে কম নয়। ফলে তাদের পাওয়া ভোট প্রধান দুই প্রার্থীর ভোট কমিয়ে তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারে। এনবিসি নিউজের জনমত জরিপে লিবার্টারিয়ান পার্টির গ্যারি জনসনের প্রতি 6% সমর্থন আছে। 2% সমর্থন রয়েছে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের। এই 8% সমর্থন প্রধান দুই প্রার্থী হিলারি কিংবা ট্রাম্প যে কারো পক্ষে গেলে তাদের বর্তমান সামান্য ব্যবধানের চিত্রটা পুরোই পাল্টে যেত। সিএনএন-এর সবশেষ জরিপে হিলারি মাত্র 3 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। হিলারির 46%-এর বিপরীতে ট্রাম্প আছেন 43% জনসমর্থন নিয়ে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে স্টুডিও 2 থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ রাজু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। নির্বাচনের আগ পর্যন্ত এবং এর পরবর্তীতেও আমরা আপনাদের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। বিষয়ে আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক জনাব মামুন রশিদ। জনাব মামুন রশিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এটি সারা বিশ্বেই মোটামুটি আলোড়ন সৃষ্টিকারী একটি নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে এখানে কথা হয়, আলোচনা হয়, পর্যালোচনা হয়। অর্থনৈতিক যে অবস্থা যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সংশ্লিষ্টতা রেখে সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, সেটি নিয়েও অনেক কথা হচ্ছে। কিছুদিন আগে সবেমাত্র অর্থনৈতিক যে বিপর্যয় বা ধস, সেটা থেকে একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা। এর মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন সম্পন্ন হতে চলেছে এবং নতুন প্রেসিডেন্ট হয়তো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আরোহণ করবেন। আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং এই অবস্থায় মার্কিন নির্বাচনের প্রভাব কেমন পড়বে?
ধন্যবাদ আপনাকে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সবসময় একটি মনোযোগ আকর্ষণ করেছে। এবার সেই আকর্ষণটা অনেক গুণ বেড়ে গিয়েছে এবং এই সুযোগে CNN ও অনেক বেশি পপুলার হয়েছে এবং বলা হয়ে থাকে হাস্যোচ্ছলে যে জনাব ট্রাম্প যে কথাগুলো বলছেন অনেকগুলাই মানে তার ভিত্তি নেই, কিংবা সহজভাবে বলতে গেলে আবল তাবল কথা বলছেন, কিন্তু সেগুলোরও প্রচার মূল্য এত বেড়ে গিয়েছে যে ট্রাম্পের মানে টেলিভিশনগুলো পত্রপত্রিকাগুলো নিজের গরজেই তার টিআরপি বাড়ানোর জন্য ট্রাম্পকে তারা কাভার করছে এবং ট্রাম্প নিজেও হাস্যোচ্ছলে বলেছেন যে ওনার কারণে পত্রিকা বিশেষভাবে টেলিভিশনগুলো অনেক পপুলার হয়ে যাচ্ছে। সেই এবং এটাও বলা হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প যদি এটা নিজস্ব কোষাগার থেকে ব্যয় নির্ভর করতেন, যতটুকু উনি টাইম পেয়েছেন মিডিয়া টাইম, সেটার দাম হতো প্রায় $3 বিলিয়ন। এবার আসে অর্থনীতির কথা। আপনারা জানেন 2007, 8, 9 বিশেষভাবে 8 এবং 9 মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যাংকিং সংজাত কিংবা আর্থিক খাত সংজাত, মর্টগেজ সংজাত অনেকগুলো বিপর্যয় নেমে এসেছিল। সেখান থেকে বারাক ওবামার প্রশংসা না করলেই নয়। উনি সম্ভবত নিকট অতীতে একমাত্র রাষ্ট্রপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে যার কোনো বিতর্ক হয়নি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সেই ক্ষেত্রে বরং উনি 2009 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেখানে ছিল তার থেকে অনেক বেশি এগিয়ে এনেছেন। এমপ্লয়মেন্ট জেনারেশন বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, ডেফিসিট কিছুটা হলেও কমেছে এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা দায়িত্ব রয়েছে, সেটা উনি অনেকটা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এই অবস্থায় হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প এই দুইজন একদমই বিপরীত মেরুর দুইজন প্রার্থী। হিলারি ক্লিন্টন একদিকে যেমন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তার একদিক দিয়ে হয়ে গেছে বলা যায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত বলা যায়। তাদের যে দুই মেরুর অর্থনৈতিক দুই চিন্তা, এর মধ্যে কাকে আপনি খুব সংক্ষেপে বলতে গেলে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় বলা হচ্ছে, এবং আমার জীবনের বিরাট একটা অংশ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুটা পড়াশোনা এবং বেশিরভাগ কাজ করার সুবাদে কেটেছে প্রতিষ্ঠানগুলোর সাথে, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ নট অল অ্যাবাউট ক্যালিফোর্নিয়া অর নিউ ইয়র্ক, যেখানে শিক্ষিত চাকুরিজীবীরা রয়েছেন। তাছাড়া তার মাঝামাঝি অংশের অনেকগুলো রাষ্ট্রগুলোতে, অঙ্গরাজ্যে জনগণ একটা পরিবর্তন চাচ্ছে। জনগণ মনে করছে গেল 10-15 বছরে তাদের জীবনে এবং জীবন মানে খুব একটা পরিবর্তন আসে না। এই জন্য ট্রাম্প যে পরিবর্তনের কথা বলেছেন, কিছুটা হলে মানুষ এটা দ্বারা প্রভাবিত হয়েছে। আমরা অবশ্য বারাক ওবামার ক্ষেত্রেও পরিবর্তন শব্দটি দিয়েই মোটামুটি নির্বাচনী ব্যাপক পরিবর্তন। এটা হচ্ছে হিলারি বারাক ওবামার মানে আনিত পরিবর্তনগুলোকে আর একটু শানিত করতে চাচ্ছেন বলে বলেছেন। কিন্তু উনি জনাব ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু মানে অনেকগুলো পরিবর্তন আনতে চেয়েছেন, যেটা পরবর্তীকালে দুদিন আগে যখন 370 জন প্রথিতযশা অর্থনীতিবিদ বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো আকাঙ্ক্ষা। আমাদের দর্শকদের জন্য কেন ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাগুলো অমূলক বা সেই বিষয়গুলো আমরা দেখবো, তার আগে একটু দর্শকদের দেখাতে চাই যে বারাক ওবামার 2 মেয়াদ এবং তার আগে বুশের যে 2 মেয়াদ, সেই 2 মেয়াদের পার্থক্য এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন তারা কি কি প্রতিশ্রুতি দর্শকদের দিয়েছেন সেগুলো আমরা একটু দর্শকদের দেখাবো। দর্শক আপনারা এই প্লাজমা আপনারা এই জিনিসগুলো দেখবেন। আমরা আপনাদের জন্য শুরুতেই যে বিষয়গুলো একটু দেখাতে চাই যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আগের আমল, বুশের শাসন আমলের 2000 থেকে 2008 সাল পর্যন্ত কি কি ছিল। বাজেট ঘাটতি ছিল 5%, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী ছিল এবং -0.3 ছিল। কর্মসংস্থান ছিল ক্ষেত্রে বেকারত্বের হার ছিল অনেক কম, অনেক বেশি। অবসর ভাতার তহবিল সেখানে কমতে থাকে, গৃহের মূল্য পড়তে থাকায় আবাসন খাতে ধস নামে, যেটি স্যার একটু আগে বললেন, এবং বহু আর্থিক এবং বহুজাতিক প্রতিষ্ঠান সেই সময়ে বুশের ওই সময়ে কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে এই অর্থনৈতিক ধসের যে হয়েছিল এবং বেকারত্বের হার কমে 4.9% সেটি এসে দাঁড়িয়েছিল, যেটি বুশের আমলে ছিল অনেক বেশি।
বেতন 2.7% বেড়েছে, তবে পারিবারিক যে আয়, গড় আয়, সেটি তেমন একটা বাড়েনি। শিক্ষার্থীদের ঋণ, স্নাতক পর্যায়ে 70% শিক্ষার্থী ঋণগ্রস্ত হয়ে পড়েছিল এবং একজন শিক্ষার্থী বলা যায় যে $29,000 ঋণের দায় তারা বহন করেছে এবং সরকারের যে দেনা সেটি $19 লাখ কোটি ঠেকেছে এই ওবামার শাসন আমলের এই পর্যায় পর্যন্ত। এবং এক্ষেত্রে দুইজন প্রার্থীর একটু প্রতিশ্রুতি আমরা দেখে নেব নির্বাচন নিয়ে। যেহেতু হিলারির প্রতিশ্রুতিগুলো ছিল অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবাধ এবং মুক্ত বাণিজ্য চুক্তি তিনি বাস্তবায়ন করবেন, যুক্তরাষ্ট্রের সব শ্রেণী পেশার মানুষের জন্য জনবান্ধব অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি হিলারি রয়েছে এবং ধনীদের কর বাড়ানো এবং মধ্যবিত্তের কর কমানোর ব্যাপারে তিনি কথা বলেছেন। আর্থিক বৈষম্য কমানোর কথা বলেছেন হিলারি, মধ্য এবং নিম্নবিত্তের মজুরি বাড়ানোর কথা বলেছেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, চাকরির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অবকাঠামোগত উন্নয়ন এবং অভ্যন্তরীণ শিল্পের পুনর্জাগরণ, শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বাড়ানোর কথা হিলারি ক্লিন্টন বলেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী বা সফল ব্যবসায়ী হিসেবে যাকে চিন্তা করা হয়, তিনি বলেছেন যে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র এবং ইইউ যে বাণিজ্য চুক্তি টিটিআইপি সেটি বাতিলের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি এবং নাফটা চুক্তি বাতিলের কথা বলেছেন এবং অবকাঠামো খাতে উন্নয়নের কথা বলেছেন। কর্মসংস্থান সৃষ্টিতে তিনি প্রতিবন্ধক যেসব আইন আছে সেগুলো বাতিল এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন। বিশ্বায়নের পরিবর্তে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নাগরিকদের সার্বিক কর কমানোর প্রতিশ্রুতি আমরা ডোনাল্ড ট্রাম্পের থেকে পাই। বিদেশিদের পরিবর্তে দেশের মানুষের জন্য চাকরির নতুন বাজার সৃষ্টির কথা বলেছেন, যেটি অনেক আলোচিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন রোধে যে অর্থ সহায়তা সারা বিশ্বের জন্য দেয়া হয় সেটি বন্ধ করে দিয়ে নিজের দেশের অবকাঠামোর উন্নয়নের কথা তিনি বলেছেন। তার কথা হচ্ছে যে সারা বিশ্বের কোথায় কি উন্নয়ন হলো না হলো সেটা না, তার দেশের উন্নয়নের কথা তিনি বলেছেন এবং নতুন চাকরি সৃষ্টি তার একটা উল্লেখযোগ্য প্রতিশ্রুতি আমরা দেখি। এখন স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে দুজন প্রার্থীর প্রতিশ্রুতি সেগুলো নিয়ে একটু আপনি কথা বলবেন। তার আগে একটু দেখে নিতে চাই যে এখন পর্যন্ত বিবিসি যে জরিপ চালিয়েছে, পপুলার ভোটের জরিপ, তাতে আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প 44% পপুলার ভোটে এগিয়ে আছেন এবং অন্যদিকে হিলারি ক্লিন্টন তিনি 45% ভোট পেয়ে এগিয়ে আছেন। এটা হচ্ছে একদম আজকের জরিপের আজকের অবস্থা, বর্তমান অবস্থা। আর আমাদের দর্শক, আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেব যে সেখানকার ভোটের যে পরিস্থিতি সেটিকে। তুষার ভাই, আপনি কেমন দেখছেন আজকের দিনের পরিস্থিতি, আসলে কেমন? মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন কভার করতে এসে বা নির্বাচন দেখতে এসে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো যখন ঘুরতে যে কিন্তু যে শুধু যে অভিবাসীদের সঙ্গে কথা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশি বা ভারতীয় অভিবাসী যারা আছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা আমাদের সঙ্গে এখানকার যে সাদা মানুষ যারা আছেন তাদের সঙ্গে বা আমেরিকান যে নাগরিক আছেন তাদের সঙ্গে, মূল নাগরিকদের সঙ্গে কথা হচ্ছে। এই কথা বলতে গিয়ে দেখা গেল যে আসলে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় চলে আসা প্রবলভাবে, তার একটা বড় কারণ কিন্তু অর্থনীতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য যে এখানে আমরা আগেই বলেছি, আমি বিভিন্ন সময় বলেছি যে এখানকার আমেরিকান নাগরিকেরা যারা বা সাদা মানুষেরা যারা আছেন, বিভিন্ন গ্রাম অঞ্চলে যারা আছেন, তারা মনে করছেন এবং একই সঙ্গে যারা শহরে বাস করছেন, নিম্ন মধ্যবিত্ত তারা অনেকেই কিন্তু চাকরি হারিয়েছেন। অভিবাসীদের সঙ্গে তারা চাকরির বাজারে টিকতে পারেননি, কারণ তারা শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প এখানে এসে যে কথাটি তাদেরকে বলার চেষ্টা করেছেন যে এই যে আমেরিকার যে ব্যবসাগুলো, যে কারখানাগুলো বাইরে আছে, যে এই যে সে পোশাকের বিষয়ে যে পোশাক তৈরি করে আনছে বাইরে থেকে, আরো নানা বিষয়, নানা উপকরণ, পণ্য যে বাইরে থেকে তৈরি করে আনছেন, সেই পণ্যগুলো তিনি আমেরিকাতেই, মার্কিন যুক্তরাষ্ট্রেতেই তৈরি করবেন। একই সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো, যে কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেই কারখানাগুলো তিনি আবার চালু করবেন এবং অভিবাসীদের ফিরিয়ে দেওয়া, অভিবাসীদেরকে ফেরত পাঠানো, এইগুলো অনেকটা চমক বা তার প্রতি আকৃষ্ট করে তুলেছেন তিনি। এই কারণ
এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করছেন যে অভিবাসীরা যদি চলে যান, অভিবাসীদেরকে যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দেন ফেরত, তাহলে হয়তো ওই অভিবাসীরা যে কাজগুলো কেড়ে নিয়েছিল সেই কাজগুলো আবার তারা ফেরত পাবেন। সুতরাং এবং জরিপেও দেখা গিয়েছে, অবশ্য জরিপে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং হিলারিকে ভোটাররা সমান অবস্থায় রেখেছে, কারণ ভোটাররা মনে করেন যে আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে, সুষম রাখার ক্ষেত্রে দুজনই প্রায় সমান অবদান রাখবেন। তুষার ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে তুষার আব্দুল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, তিনি একটি পর্যালোচনা দিলেন। স্যার, আপনার কাছে এবার ফিরতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু মোটামুটি বলা যায় যে সাধারণ মার্কিনীদের মধ্যে বা মধ্যবিত্তের যারা নাগরিক তাদের মধ্যে কিন্তু রয়েছেন, বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে তার এই বক্তব্যগুলো আবোল তাবোল বক্তব্য। কেন? ভিত্তিহীন, আবোল তাবোল তো আর ওনারা বলেন না। যেটা সর্বব্যাপী অর্থনীতির বিষয়গুলো যদিও সাদামাটা ভাবে এসেছে, সেটা কি বিনিয়োগ সৃষ্টি, বিনিয়োগ বাড়াবো, কর্মসংস্থান বাড়াবো, উনি নাফতা বাতিল করবেন, টিপিপি বাতিল করবেন, উনি বারবার বলছেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের মানে আরো এগিয়ে নিয়ে যাবেন এগুলার জন্য, এবং বেকারত্বের বিষয়টা জোরভাবে এসছে, যেটা সর্বক্ষেত্রে প্রভাব সৃষ্টি করেছে, বিশেষভাবে যারা কলেজ ডিঙ্গুতে পারেননি এই ধরনের সাদা মার্কিন নাগরিকদের মধ্যে, এবং যারা হয়তো কিছু অভিবাসীদের চাপের মধ্যে। এই অভিবাসীদের বিষয়টা তো চাপেন না, ম্যানুফ্যাকচারিং সেক্টরের কর্মসংস্থান, ম্যানুফ্যাকচারিং সেক্টরের উন্নয়নটি কেন তারা ধরে রাখতে পারেনি? এনাফ অটোমেশন অন্য জায়গায় হয়ে গিয়েছে। অটোমেশনটা বিরাট কারণ। এই যে অনেক লোক চাকরি হারিয়েছে তার কিন্তু বিরাট কারণ হচ্ছে অটোমেশন। এই বিষয়টা কিন্তু উনি বলছেন না, কারণ এইটা না বলার ফলে জনপ্রিয়তা, যেটাকে ইংরেজিতে বলা হয় প্লেয়িং অ্যাকর্ডিং টু দ্য গ্যালারি। আমি আগেই বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু নাগরিকরা তারা একটা পরিবর্তন চায়। কেন পরিবর্তন চায়? তারা মনে করছে হিলারি ক্লিন্টন আর বারাক ওবামার মধ্যে পার্থক্য নাই, এটা একই। বা হিলারি ক্লিন্টন বেসিক্যালি বারাক ওবামার ছায়ার মধ্যে হাঁটছেন, সো উনি হয়তো এটা বাড়াবেন। তারপরে দেখেন অর্থনীতিবিদরা যেটা বলেছে, যার মধ্যে আমি বলেছি যে কেনেথ এরো, যেটা আমরা অনেকদিন যাবত শুনে আসছি, সোলো, তারপরে ডিটান যিনি 2015 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, স্টিগলিস 2001 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, প্রথিতযশা অর্থনীতিবিদরা বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম করা, তারা বলেছেন সত্যি যদি ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এই ধরনের যে প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করা শুরু করেন, বিশ্ব অর্থনীতিতে কেমন প্রভাব পড়তে পারে আপনার কাছে? দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, যেটা আমি অটোমেশনের কথা বললাম। ইনফ্যাক্ট উনি বলছেন কর কমাবেন, ফিসকাল ডেফিসিটও কমাবেন, এবং ওনার যে ওইটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, যে যেভাবে কর কমানোর কথা কিছুটা বলেছেন এবং আমরা ব্যাখ্যা করতে যাই, যদি ব্যাখ্যা ওনারটা বাস্তবায়িত করা যায়, কর কমানো হলে আপনারা হয়তো অনেকেই, আমি আপনার কথা বলছি না, অনেকেই যেটা জানেন না, ওএসিডি কান্ট্রি, ডেভেলপড কান্ট্রির মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কর জিডিপি অনুপাত অলরেডি অনেক কম রয়েছে। অন্যান্য দেশে ওএসিডি কান্ট্রিগুলোতে করের হার অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যদি কর আরো কমানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাজেট ডেফিসিট বাড়তে, ফিসকাল ডেফিসিট বাড়তে বাধ্য, এবং সেই ফিসকাল ডেফিসিট 2.6 থেকে 5.9 ট্রিলিয়ন ডলার হয়ে যেতে পারে। যেটা উনি বলেছেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের উনি উন্নয়ন ঘটাবেন। ম্যানুফ্যাকচারিং সেক্টরের উন্নয়ন ঘটানো সম্ভবই না যদি মানে সার্ভিস সেক্টরকে প্রভূতভাবে উন্নয়ন না ঘটানো যায়। তো সেই ক্ষেত্রে এই কারণে আমরা বলছি যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, এখন আসি বাইরে। বাইরে কি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য ব্রেটন উডস অর্গানাইজেশনগুলোর মাধ্যমে এটা ব্যালেন্স রাখছে ডেভেলপ নেশন এন্ড ডেভেলপিং নেশনের মধ্যে, ইমার্জিং নেশনের মধ্যে। উনি যেগুলো বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব নাই, আপনি যেটা খুব সুন্দরভাবে বলেছেন, তা আমার দায়িত্ব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি কেন অন্যের দেশের ডেফিসিট কমাতে যাব, আমি কেন অন্য দেশকে প্রোটেক্ট করতে যাব, আমি কেন অন্য দেশের গরিবি হটাতে যাব? যদি এইটাই বাস্তবায়িত হয়, তাহলে বিশ্ব ব্যাংকের ভূমিকা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা, বিভিন্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে মার্কিন যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিকভাবে দারিদ্র্য বিমোচনে কিংবা বিনিয়োগ উন্নয়নের ভূমিকা রাখে, সেগুলা কিন্তু আমরা নতুন ভাবে আবার
দেখতে হবে। এমনকি জাতিসংঘ উন্নয়ন তহবিল ইউএনডিপি তার যে ভূমিকা, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেগুলো কিন্তু আবার নতুনভাবে ভাবতে পারবে। বিশ্ব তথা মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত কিছু ঢেলে সাজানোর জন্য প্রস্তুত কিনা, কিংবা শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক ভূমিকা পরম্পরায় ডেভেলপ করেছে সেটাকে পুরোপুরি 360 ডিগ্রি উল্টে দিতে পারবেন কিনা, এটাও কিন্তু একটা বিরাট একটি প্রশ্ন। আপনার এই আশঙ্কা কতটুকু চিন্তার কারণ হবে সেটি নির্বাচনের পর ফলাফলই হয়তো বলে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি এবং এই নির্বাচনের কারণে সেই পরিস্থিতি কতটা কোন দিকে যেতে পারে সেসব বিষয়ে কথা বলছিলাম। আগামীকাল আবার নির্বাচনের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, দেখার আমন্ত্রণ রইল। আসন্ন মার্কিন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করলেন অর্থনীতি বিশ্লেষক মামুনুর রশিদ, তার সঙ্গে ছিলেন সাজিদ রাজু। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লি সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের দ্বিপক্ষীয় বৈঠক, ভারতীয়দের সহজে ব্রিটেন ভ্রমণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে একটি সেনা চৌকিতে গত মাসে হামলার পর সেনাদের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও ব্যাপক দমন পীড়নের অভিযোগ পাওয়া গেছে। এক সরেজমিন প্রতিবেদনে সোমবার বিবিসি জানায়, মিয়ানমারের সেনারা রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে বিদেশি গণমাধ্যমের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত কয়েকদিনে রোহিঙ্গা এলাকাগুলোতে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। গুলি করে হত্যার পর সেনারা গাড়িতে করে লাশ সরিয়ে নেয় বলে জানান স্থানীয়রা। ব্যাপক দমন পীড়নের কারণে সব এলাকা থেকে রোহিঙ্গারা দলে দলে পালাচ্ছে এবং অধিকাংশ নিউ ইয়র্কের জ্যামাইকা সংলগ্ন ব্রায়ার রোড এলাকায় ল্যাটিনো 3 যুবকের হামলায় 2 বাংলাদেশি সহোদর আহত হয়েছেন। আহত একজনের নাম আলাউদ্দিন হোসেন এবং অপরজনের নাম আলমগীর হোসেন। আহত আলমগীর হোসেন জানান, রোববার ব্রায়ার রোডের রাস্তার পাশে গাড়ি পার্ক করা নিয়ে বিতর্কের এক পর্যায়ে তাদের উপর হামলা চালায় 3 ল্যাটিনো যুবক। হামলার পর মারাত্মক আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে আলমগীর হোসেনের গলায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এর মধ্যেই হাসপাতালে তাদের দেখতে গিয়েছেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম। আহত 2 সহোদরের গ্রামের বাড়ি মৌলভীবাজারে। ভারতীয়দের সহজে ব্রিটেন ভ্রমণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রথমবারের মতো ভারত সফররত থেরেসা আজ নয়াদিল্লিতে এক প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। তাদের মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে জানায় গণমাধ্যম। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনকে মহৎ বন্ধু উল্লেখ করে দুদেশের সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ব্রিটেনের আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে ছাড়ার আগে থেরেসা মের ভারত সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 2 দিনের ভারত সফর শেষে মঙ্গলবার দিল্লি ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাক্কায় অভিযান শুরুর ঘোষণার পর শহরটির দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিরা। এরই মধ্যে রাক্কার উত্তরাঞ্চলে কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফের অন্তত 30,000 যোদ্ধা এই অভিযানে অংশ নিচ্ছে। মার্কিন জোট রাক্কা দখলের অভিযানে আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়ে বিদ্রোহীদের সহায়তা দেবে বলে জানিয়েছে। রাক্কাকে আইএস মুক্ত করার অভিযানে কুর্দিদের পাশাপাশি আরব মিলিশিয়ারাও অংশ নেবে। আইএস বিরোধী লড়াইয়ে দুপক্ষ আলাদাভাবে যুদ্ধের ঘোষণা দিলেও জাতিগত বিরোধ থাকায় অভিযানের পর আধিপত্য ধরে রাখা নিয়ে কুর্দি ও আরব মিলিশিয়াদের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ওদিকে আলেপ্পোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষ তীব্র হওয়ায় বেসামরিক নাগরিকরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। রোববার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে বেশ কিছু ভবনে ব্যাপক মর্টার হামলা চালায় বিদ্রোহীরা। এদিকে তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর আলবাবে তুর্কি সেনাদের অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেনারা আলবাবের দক্ষিণাঞ্চল দাবিকে আইএস বিরোধী অভিযানে অগ্রসর হচ্ছে বলে তিনি জানান। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যায় অন্তত 15 জনের মৃত্যু, নিখোঁজ 6, পানিবন্দী শত শত মানুষের দুর্ভোগ।
যুক্তরাজ্যের একটি কারাগারের বন্দীরা জেলের কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার 6 ঘন্টা পর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় 2 কারাবন্দী আহত হয়েছে। পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় রাতে প্রায় 200 কারাবন্দী বেডফোর্ড কারাগারে দাঙ্গা বাঁধানোর পর জেলের 2টি কক্ষের নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছায় ব্রিটেনের বিভিন্ন এলাকার কারা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। একই সঙ্গে ওই কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ফলে 6 ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে, আহত হয়েছেন 2 সেনা। পুলিশ জানায়, রোববার মধ্যরাতে সোপিয়ান জেলার ওয়াঙ্গাম গ্রামের সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে পুলিশের গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়। এদিকে রোববার সকালে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পুঞ্চ জেলার কৃষ্ণঘাটিতে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহতের পর আরও এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় এক সপ্তাহে অন্তত 15 জনের মৃত্যু ও 6 জন নিখোঁজ রয়েছে। সোমবার দেশটির ফুইয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানায়, বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে উদ্ধারকারীরা। ভূমিধস ও গাছপালা ভেঙে পড়ায় অনেকে হতাহত হয়েছে। টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, অন্তত 6টি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে। মধ্যাঞ্চলের তুলনামূলক উঁচু ভূমিতে অন্তত 12,000 হেক্টর ফসলি জমি বন্যায় নষ্ট হয়েছে। ভিয়েতনামে গত মাসে বন্যায় 1 লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বরিশালের নাট্যদল শব্দাবলীর 25 বছর পূর্তিতে কলকাতার কালীঘাটের ঐতিহ্যবাহী তপন থিয়েটারে ফনা নাটকের মঞ্চায়ন হলো। উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত নাট্য নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। কলকাতা থেকে সুব্রত আচার্যের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হয় শব্দাবলী নাট্য দলের ফনা নাটকটি। 1971 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে রাজনৈতিক বিভেদ সৃষ্টি হয়েছিল, এটি নাটকের মূল পটভূমি। এর রচনায় ছিলেন শাহমান মৈশান এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ের ঐতিহাসিক চরিত্রে রূপদান করতে পেরে খুশি ফনার কলাকুশলীরাও। এই প্রোডাকশনটার পিছনে আমরা বিগত 6 মাস একটানা কাজ করেছি। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা কাজ করেছি, শুধুমাত্র এই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢোকার জন্য। বাংলাদেশের তথা হচ্ছে গোটা বিশ্বের যে আর্মি যে কালচারটা, তাদের এই কালচারটা আমরা আসলে কলকাতার মানুষদের সামনে উপস্থাপন করলাম। মুজিবহত্যা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে নিজস্ব দ্বন্দ্ব এবং একটি চরম পরস্পর স্বার্থের যে একটি প্রতিযোগিতা হয়েছিল, সেইটার বিষয়টাই নাটকে চলে আসে। নাটক মঞ্চায়নের আগে শব্দাবলী স্টুডিও থিয়েটারের 25 বছর পূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন 2 বাংলার নাট্য ব্যক্তিত্বরা। সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আল কায়েদার হুমকির পর যুক্তরাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার। এফবিআই তদন্তে হিলারির ইমেইল কেলেঙ্কারির তথ্য মেলেনি। হিলারিকে নির্দোষ ঘোষণা করায় ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি। ইমেইল বিতর্ক তদন্তের পুরো প্রক্রিয়াকে ভুয়া বললেন ট্রাম্প। শেষ মুহূর্তের জরিপেও এগিয়ে হিলারি। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যার প্রমাণ পাওয়ার দাবি বিবিসির। নিরপেক্ষ তদন্তের আহ্বান বিভিন্ন মানবাধিকার সংস্থার। এবং সিরিয়ার রাক্কা আইএস মুক্ত করার অভিযান শুরুর ঘোষণা। মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর অংশ নিচ্ছে 30,000 যোদ্ধা। বিমান হামলায় সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।